এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রঙে রাতে মিশকালো, কাঠগোলাপের সাদা মায়া মিশে দিয়ে ভাবি আবছা নীল তোমায় লাগে ভালো। আধিরের আবৃত্তি শেষ হতে না হতেই আচমকা সে কারো উপস্থিতি টের পেতেই সে পাশ ফিরে তাকায় এবং হঠাৎ চোখের সামনে তৃতিকার মায়াবী রূপে সে সম্পূর্ণ থমকে যায়। নিষ্পলক স্তব্ধ চাহনিতে অপলক সে তাকিয়ে থাকে তৃতিকার ঐশ্বর্যমণ্ডিত আবৃত নীলাভ রঙের শাড়িতে তৃতিকা যেন স্বয়ং সৌন্দর্যের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কি চমৎকারভাবে গুছিয়ে শাড়ি পরার সাথে সাথে চুলগুলো ছড়িয়ে রেখেছে। একই সাথে মাথার উপর নীল রঙের ছাতাটা যেন তার মূর্ত সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আধিরের দৃষ্টি হঠাৎ স্থবির হয়ে যায়। অপলক নিস্পন্দন অনির্বচনীয় বিস্ময়ে পূর্ণ তার চাহনি। অন্তঃস্থলে প্রবাহিত হচ্ছে এক অজ্ঞাত অগ্নি, অচিহ্নেয় স্রোত। মনোজগৎ হয়ে ওঠে আলোড়িত, অথচ কণ্ঠ স্তব্ধ। তৃতিকার নয়নের নিবিড়তা তাকে অভিভূত করে, যেন নিঃস্বর্গের সমস্ত গোপন ব্যাকুলতা সেই দৃষ্টির ভেতরে নীরবে সঞ্চিত। আধির অনুভব করে তার সংযমী ব্যক্তিত্বের অন্তকোষ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কতবার যে সে নিজেকে দৃঢ় ও স্থিতপ্রজ্ঞ ভেবেছে, আজ তৃতিকার রূপ মাধুর্য সেই অহংকারকে সম্পূর্ণ নির্জীব করে দিয়েছে। সে শুধু অনুভব করে এই ক্ষণটুকু অমর হয়ে থাকুক, এই রূপের মায়াজালে সে অনন্তকাল নিমগ্ন থাকুক। অথচ তার অধরে কোনো শব্দ উচ্চারিত হয় না। নীরবতার মধ্যেই তার গভীরতম আকাঙ্ক্ষা অনুরণিত হতে থাকে। অন্যদিকে তৃতিকা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। একে তো হঠাৎ শাড়ি পরেছে, তার মাঝে আধির তাকে অদ্ভুতভাবে অনিমেষে চেয়ে দেখছে। তৃতিকা ইতস্তত ভঙ্গিতে আশেপাশে চোখ বুলিয়ে নিজেকে স্বাভাবিক রাখে। অতঃপর এখানে বৃষ্টির বেগ না থাকায় ছাতাটা গুটিয়ে আধিরের উদ্দেশ্যে মৃদু হেসে আওড়ায়, মিস্টার খারু, মানে আপনি ঠিক আছেন? আধিরের নজর ফেরে না, সে কোনো কথাও বলে না। তৃতিকাকে তার ভাবনার কাল্পনিক চরিত্র মনে হচ্ছে। ভাবছে সে হয়তো কল্পনায় হারিয়েছে, কিন্তু পরক্ষণে তৃতিকার কণ্ঠস্বরে শুনে বুঝল না, এটা সত্যি। তৃতিকা সত্যি সত্যি তার আবদারটা রেখেছে। নিমিষেই তার ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা ফুটে ওঠে। তবে পরক্ষণে আচমকা সে মাথা ঘুরিয়ে নজর সরিয়ে ফেলে। আচমকা তার এহেন কাণ্ডে তৃতিকা চমকায়। কি আশ্চর্য, তাকে এখানে আসতে বলে এটা কেমন আচরণ করছে। তৃতিকা তার দিকে এগিয়ে যাওয়ার ভাবনায় দুপা বাড়িয়ে চিন্তিত উৎসুক কণ্ঠে বলল, কি হলো? দেখতে ভালো লাগছে না আমায়? আধিরের নজর ছিল একগুচ্ছ কাঠ গোলাপের দিকে, কিন্তু তৃতিকার কণ্ঠস্বরে সে পুনরায় তার দিকে ফিরে তাকায়। চোখ মুখের ভাবভঙ্গি সম্পূর্ণ স্বাভাবিক। সে নির্বিকারে তৃতিকার দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকার পর উঠে দাঁড়ায়। অতঃপর আনমনে হেঁটে তার সম্মুখে গিয়ে থামে। আধির অনিমেষেই চেয়ে রইল তৃতিকার দিকে, অথচ তৃতিকার বুঝে আসছে না আধির এমন আচরণ কেন করছে। মনে মনে ভাবল অসুখ বেড়েছে কিনা। এই ভাবনায় চিন্তিত সুরে সে কিছু বলবে, তার পূর্বে আধির তার হাত বাড়ায় এবং তৃতিকাকে চমকে দিয়ে সে তার গাল ও গলার একপাশে আলতো করে বাম হাতটা রাখে। অতঃপর ডান হাতটা চলে যায় সরাসরি কপালের মধ্যিখানে। সেখান থেকে কালো রঙের ছোট্ট টিপটা সে আলগোছে তুলে পুনরায় সুনির্দিষ্ট জায়গা মতো লাগিয়ে দেয় এবং তৎক্ষণাৎ তৃতিকাকে ছেড়ে দিয়ে হাত জোড়া নামিয়ে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়। সুন্দর। তৃতিকা চমকে চোখের পাপড়ি ঝাপটায়, তবে তখনই নিজেকে সামলে নিয়ে বলল, শুধুই সুন্দর? আধির পাশে ফিরতে নিয়েছিল। তৃতিকার কথা শুনে আবারও তার দিকে ফিরে আনমনে তির্যক হেসে বলল, মারাত্মক সুন্দর। তৃতিকাও এবার নিঃশব্দে বিস্তৃত মুচকি হাসে। কিছুটা সময় নিয়ে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি যে ব্যাগটা দিয়েছিলেন ওটা আমার আগে দেখাই হয়নি।
আজকে পরে আসবো ভাবতে ভাবতেই আচমকা ব্যাগটা নজরে পড়ে। এরপর পছন্দ হয়েছে? কৃতিকা মাথা ঝাঁকিয়ে বলে। অনেক, কিন্তু চিরকুটটা একটু বেশি পছন্দের ছিল। আধির ক্ষণিকের জন্য থমকায়, পরক্ষণে মৃদু হেসে বলল। আসো, বসো এইখানে। এই বলেই সে নির্বিকারে হেঁটে গিয়ে বেঞ্চে বসে পড়ে। তার পাশেই কাঠগোলাপের থোকাটা পড়ে রয়েছে। কৃতিকাও মৃদু মুচকি হাসে, কিছুটা ইতস্তত ভঙ্গিতেই আধিরের পাশে এসে বসে। যদিও কৃতিকা নিজেদের মাঝে বেশ দূরত্ব রেখে বেঞ্চের এক কোণায় গিয়ে বসেছে, এরই মধ্যে আধির সম্মুখের দিকে চেয়ে থাকতে থাকতেই আওড়ায়। নামটা বেশ ভালোই দিয়েছো আমার। আচমকা এহেন কথা শুনে কৃতিকা উৎসুক দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল। কোন নাম? আধির পাশে ফিরে নিষ্পৃহে আওড়ায়। মিস্টার খারুশ। এহেন কথা শোনা মাত্রই কৃতিকা কেশে উঠল, পরক্ষণে আবার নির্বিকার হেসে ফেলল। তার হাসিতে আধিরও নিঃশব্দে হাসে। পুনরায় আবার দুজনের মাঝে নীরবতা জমে। কেউ কোনো কথা বলছে না, যেন বলার মতো তাদের কিছুই নেই। দুজনেই শুধু চুপচাপ সম্মুখের অজানায় তাকিয়ে। এরই মধ্যে কৃতিকা তার পাশ থেকে নীল ছাতাটা বের করে আধিরের দিকে এগিয়ে দিয়ে বলল। ও হ্যাঁ, এটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য দুঃখিত। আধির ভ্রু কুঁচকে বলল। এটা কি? আপনার ছাতা ভুলে গিয়েছেন? দেওয়ার সময় আপনিই তো বলেছিলেন সময় মতো যেন আপনাকে ফিরিয়ে দেই। কৃতিকার এহেন কথায় আধির ভাবনা চিন্তা করতেই হঠাৎ সেদিনের কথা মনে পড়ল। পরক্ষণে সে শুষ্ক হেসে কৃতিকার দিকে ছাতাটা ঠেলে দিয়ে বলল। রেখে দাও, ওটা তোমারই থাক। কৃতিকা ভ্রু কুঁচকে বলল। কি আশ্চর্য, এটা নিয়ে আমি কি করব? কিছু না, আমি চেয়েছি তাই রেখে দাও। কৃতিকা আর কথা না বাড়িয়ে ছাতাটা নিজের কাছেই রেখে দেয়। অতপর আবারও দুজনের মাঝে নীরবতা জমে। আধির নির্বিকার রইলেও কৃতিকা বেশ উৎসুক করছে, উসখুস করছে কিছু বলার জন্য। এভাবে চুপচাপ থাকলে তো আরও বেশি অস্বস্তিতে পড়ে যাবে। কৃতিকা তার এমন ভাবনায় বেঞ্চের কোণা হতে খুব সামান্য পরিমাণে আধিরের দিকে আনমনে এগিয়ে আসে, যা আধির তার দিকে না তাকিয়েও টের পায়। পরক্ষণে আচমকা সে এক কাজ করে বসে। কৃতিকাকে বিস্ময়ে চমকে দিয়ে সে পিছন হতে কৃতিকার দিকে ডান হাত বাড়িয়ে দেয় এবং অকস্মাৎ পেছন হতে তার কোমর পেঁচিয়ে নিজের দিকে টেনে আনে। কৃতিকা বিস্ময়ে হতভম্ব হয়ে চমকে আধিরের দিকে তাকায়, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়েই আধির কৃতিকাকে এক কদম নিজের সাথে মিশিয়ে বেঞ্চের সাথে হেলান দিয়ে গা এলিয়ে দেয়। কৃতিকার ঢোক গিলে কিছু আওড়াতে চাইলে আধির নির্বিকারে গম্ভীর স্বরে বলল। তেতোকা, আমার তোমায় কিছু বলার আছে। কৃতিকা তীব্র সংকোচে কুঁচকে গিয়েছে, তবে আধিরের এহেন কথা শুনে আচমকায় সে পাশে ফিরে তাকায়। এরই মধ্যে আচমকা মেঘ ভেঙে বৃষ্টি নামতে শুরু করে। হঠাৎ বৃষ্টিতে কৃতিকা ভড়কে যায়। সে তড়িঘড়ি করে পাশ থেকে ছাতাটা বের করে অতপর দ্রুত ছাতা খুলে নিজেদের বৃষ্টি হতে আড়াল করে। এদিকে অকস্মাৎ বৃষ্টি আর কৃতিকার তড়িঘড়ি ব্যস্ততা দেখে আধির আনমনে আকাশের দিকে চেয়ে তাচ্ছিল্যের সহিত কিঞ্চিত তীর্যক হাসে। বৃষ্টি আসার আর সময় পেল না। এদিকে কৃতিকা স্বাভাবিক হয়ে তার দিকে মুখ ফিরিয়েছে এবং স্বাভাবিক কণ্ঠে বলে ফেলে। কি যেন বলতে চেয়েছিলেন? কৃতিকা এই বলতে না বলতেই আবারও থমকে যায়। আধিরের মাদকাসক্ত চাহনিতে তার শব্দ ভাণ্ডারের তালা পড়ে যায়। ছাতার নিচে উভয়ের অবস্থান যেন হঠাৎ সন্নিকটের গুঁড়ো ব্যঞ্জনায় স্তব্ধ হয়ে ওঠে। বহির্বিশ্বে ঝরঝর বৃষ্টিধরা মাটিকে আচ্ছন্ন করে রেখেছে। আকাশমণ্ডল গম্ভীর গর্জনে গুঁড়ো সুর তুলেছে, অথচ সে বহিঃপ্রকৃতির তীব্রতাও ছাতার অন্তরালে সৃষ্টি হয় ভিন্ন এক নিবিড় আবেশ। কৃতিকা কাপা হাতে দৃঢ়ভাবে ছাতাটা শক্ত করে আঁকড়ে ধরে। তার অপর হাত কম্পমান হয়ে আধিরের বাহুতে অনিচ্ছাকৃতভাবে স্থির হয়েছে। লজ্জা বোধে সে হাত প্রত্যাহারে প্রয়াস নিলেও আধিরের নিস্তব্ধ অথচ অগ্নি সদৃশ দৃষ্টির প্রাবল্যে তাতে যেন অদৃশ্য শৃঙ্খল জড়িয়ে যায়। আধিরের দৃষ্টি জ্বরে দীপ্ত লালাভ শিখার ন্যায় নেশার মতো ঝলকে ওঠে। কৃতিকার অন্তঃকরণে শিহরণ জাগায়।
সেই দৃষ্টির নিঃশব্দ আগ্রাসনে তৃতিকা নিঃশ্বাসহীন বাকরুদ্ধ হয়ে যায়। তার অন্তর কাঁপন তোলে, অথচ দৃষ্টিহীন হওয়ার সাহস তার নেই। অবশেষে আধির ক্ষীণ অথচ গম্ভীর স্বরে আওড়ায়, শুনতে চাও? তৃতিকা সম্পূর্ণ স্তব্ধ মূর্তির ন্যায় ছাতার নিচে আধিরের গা ঘেঁষে চুপটি করে বসে থাকে। আধিরের দৃঢ় স্পর্শ তার দেহের বিশেষ এক পাশটায় ওতপ্রোতভাবে জড়িয়ে। আধিরের নেশাগ্রস্তের ন্যায় চাহনি, নুইয়ে পড়া রেশমের ন্যায় গাঢ় বাদামি রঙের চুল সবই তৃতিকাকে আকর্ষণ করল তীব্রভাবে। সে কিছু বলতে চেয়েও বারবার থমকে যাচ্ছে। ভেতরে ভেতরে তীব্র হাঁসফাঁসে তার জান পাখি উড়ে যায় এমন দশা। তৃতিকা কিঞ্চিৎ ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখে। এরই মধ্যে তার হুঁশ ফিরতেই আধিরের শরীরের অবস্থার কথা মনে পড়ে। মনে মনে ভাবে, আধিরের হাবভাব দেখে তো গড়বড় লাগছে। আধির সহজে তো এমন আচরণ করে না। তৃতিকা কিঞ্চিৎ কপাল কুঁচকে আধিরের কপাল স্পর্শ করে। যা ভেবেছিল তাই। জ্বর আবারও বাড়ছে, মাথার চুলগুলো হালকা ভিজে। এদিকে আধির অনিমেষে চেয়ে শুধু তৃতিকাকে দেখছে। এসব কি? জ্বর তো আবারও বাড়ছে। এখনও বৃষ্টির নিচে বসে থাকার কোনো মানে হয়? চলুন, বাসায় চলুন। তৃতিকার তড়িঘড়ি ব্যস্ততা দেখে আধির নিষ্পৃহে জবাব দেয়, বৃষ্টি কমে যাবে। আধির আর তৃতিকা ছাতার নিচে একদম ক্ষীণ দূরত্বে মুখোমুখি বসে। কিন্তু আধিরের এমন নির্বিকার ভাবভঙ্গিতে তৃতিকার সংকোচ বোধ সবই উড়ে গিয়েছে। এলো কেমন ঘাট তারা কেন? এমনিতে এখানে কেউ নেই। যে কজন ছিল তারা এতক্ষণে অতিবৃষ্টির আগমনে স্থান ত্যাগ করেছে। আবার সে তাকে বলছে বাসায় যেতে, আর ইনি বলছে নাকি বৃষ্টি কমে যাবে। তৃতিকা বেশ বিরক্তির স্বরে বলল, আশেপাশে কেউ নেই। আকাশের যা অবস্থা তাতে বৃষ্টি আর কমবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, আর আপনি পাগলামি করছেন। আধির তৃতিকার উদ্বেগকে পাত্তা না দিয়ে পুনরায় একই সুরে আওড়ায়। একটু পাগলামি করলে ক্ষতি কি? তৃতিকা বেশ হতাশ হলো আধিরের এহেন কথাবার্তায়। তার ধারণা ঠিকই ছিল, জ্বরে আবারও এনার মাথা খারাপ হয়েছে। সে এবার আধিরের হাতের বাঁধন হতে ছাড়া পেতে চাপা স্বরে আওড়ায়, ছাড়ুন আমায়, চলে যাব আমি। আধির তার কোমর হতে হাত সরায় না, উল্টো আরও শক্তভাবে টেনে নিজের সাথে মিশিয়ে তৃতিকার মুখশ্রীর দিকে কিঞ্চিৎ ঝুঁকে পড়ে। আচমকা আধিরের এহেন পদক্ষেপে তৃতিকার গলা শুকিয়ে আসে। আর ঠিক তৎক্ষণাৎ আধির তার মুখশ্রীর সবটা পরখ করে চোখে চোখ মিলিয়ে গম্ভীর অথচ অনুনয়ের স্বরে আওড়ায়, দিদি, তুমি কি মনের অসুখ বোঝো, নাকি বুঝেও না বোঝার ভান করো? আধিরের এহেন কথায় তৃতিকার গলা শুকিয়ে কাঠ হয়। তবে তার সামান্য কিছু বলার মতো সুযোগ হয় না। আধিরের চাহনিতে সে স্তব্ধ, না নজর ফেরাতে পারছে, না কিছু বলতে পারছে। এদিকে আধির তার নিস্তব্ধ অভিব্যক্তিতে আনমনে তীর্যক হেসে নজর সরিয়ে নেয়। তার শক্ত হাতের বাঁধনটাও আলগা করে দেয়। তৃতিকা বিষয়টা টের পেতেই নিজেকে সামলে স্বাভাবিক হয়ে বসে। তৃতিকা ইতস্তত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে থাকে, হাত দুটো মুঠো করে কোলের মাঝে শাড়ির আঁচল চেপে খেলা করে। তার ইতস্তত ভাবভঙ্গি আধির আর চোখে দেখে ভারী শ্বাস ফেলে এবং আচমকায় এই প্রবল বৃষ্টির মাঝে বলে ওঠে, চলো যাওয়া যাক এবার। আধিরের কথা শুনে তৃতিকা পাশে ফিরে তাকায়, অতঃপর নিজেকে তটস্থ করে মাথা নাড়িয়ে বলল, হুম। আধির পুনরায় তাকে জিজ্ঞেস করে, কোথায় যাবে? আধিরের নির্লিপ্ত অভিব্যক্তিতে তৃতিকা খানিকটা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে পরক্ষণে নিজেকে তটস্থ করে বলল, কোথায় আবার? আপনি আপনার বাসায় আর আমি আমার বাসায়। তৃতিকা এই বলে থামতে না থামতেই আধির ভারী শ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল, আমার বাসায় যাওয়ার মুড নেই। তৃতিকা এবার নড়ে চড়ে বসে এবং কণ্ঠস্বর খানিক তীক্ষ্ণ করে আওড়ায়, আপনার কি হয়েছে বলুন তো? শরীর বেশি খারাপ লাগছে? আধির আবারও নিশ্চুপ হয়ে থাকে। তৃতিকার দিকে নির্লিপ্ত ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে আচমকা তৃতিকার হাত থেকে ছাতাটা নিয়ে নেয়। অতঃপর পাশেই বেঞ্চের উপরে রাখা একগুচ্ছ কাঠগোলাপ তার হাতে ধরিয়ে দেয়। যা দেখে তৃতিকা বেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, এগুলো কোথায় পেলেন?
আধির নির্লিপ্ত ভঙ্গিতে পাশে থাকা গাছের দিকে ইশারা করে। তৃতিকা ক্ষণিকের জন্য থমকাতেই আধির নিজ হতেই বলে উঠল, গাছ হতে ফুল ছেঁড়ার মতো বাজে অভ্যেস আমার নেই। গাছের ফুল গাছেই সুন্দর, জানি আমি, তবে একটা ফুল যেন কারোর রূপের কাছে মাথা নত করেছে। তৃতিকা আর কথা বাড়ায় না, আলগোছে ফুলগুলো নেড়েচেড়ে দেখতে থাকে। অন্যদিকে আধির ঝিরি ঝিরি বৃষ্টির মাঝে উঠে দাঁড়ায়। অতঃপর তৃতিকার হাতটা আলতোভাবে নিজের হাতে আঁকড়ে ধরে তাকে নিজের পাশে দাঁড় করায়। তৃতিকা কিঞ্চিৎ শুষ্ক ঢোক গিলে নিজেকে গুটিয়ে তটস্থ করে। আধির তার ভাবগতিক আর চোখে পরখ করে শীতল গম্ভীর স্বরে বলল, তৃতি, তোমার এই অতি মাত্রিক সংকোচবোধই আমায় উস্কে দেয়। তুমি যা লুকাতে চাও সেটাই সর্বাধিক প্রলব্ধিকর। তৃতিকা সম্পূর্ণ বাকরুদ্ধ। তার আর বলার মতো কোনো ভাষা নেই। শাড়ির আঁচল চেপে আধিরের পায়ের সাথে পা মেলায়। চারপাশে এখনও নির্বিকারে বৃষ্টি ঝরছে। ভিজে সিক্ত সজীবতার মাঝে পার্কের ইট পাথরে সজ্জিত রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে একজোড়া অতৃপ্ত সত্তা, যাদের মাঝে থাকা অনুভূতিগুলো প্রতিনিয়ত নানান ঘূর্ণিপাকে আবর্তিত, অথচ মুখ ফুটে কেউ কাউকে স্পষ্ট অভিব্যক্তিতে কিছুই বলতে পারছে না। কোনো না কোনো দ্বিধায় দুজনেই নিজেদের ভাবনাকে প্রশ্নবিদ্ধ করছে। দুজনের নীরব চাহনি, অমোঘ আকাঙ্ক্ষা ভাষার সীমা অতিক্রম করে হৃদয়ের গভীর সঞ্চার ঘটায়। অথচ এই অতৃপ্ত চাহনা অপরিপূর্ণতায় ঋদ্ধ। তবুও তীব্রতম কামনা তাদের অন্তরকে বেঁধে রেখেছে নির্বিশেষে। তৃতিকা ইতস্তত ভঙ্গিতে বেখেয়ালিতে হাঁটতে হাঁটতে আচমকা পাথরের কণার সাথে পা বাঁধিয়ে উষ্টা খেয়ে কর্দমাক্ত ঘাসের উপর পড়তে নিলে তৎক্ষণাৎ আধির তাকে শক্ত হাতে চেপে নিজের সাথে মিশিয়ে নেয় এবং তখনই গম্ভীর স্বরে বলে ওঠে, বেখেয়ালিপনা বন্ধ করো, বিরক্তি হচ্ছি আমি। তৃতিকা আধিরের বুকের সাথে সম্পূর্ণ লেপ্টে রয়েছে। আধিরের হাত তার পেট গলিয়ে পিঠ ছেয়ে পুনরায় অপর পাশে উদরে ঠেকেছে। গলা শুকিয়ে তার কাঠ হয়ে আছে। এত সংকোচ বোধ তার ইহজন্মে কোনো দিন হয়নি। ইচ্ছে করছে আকাশ পাতাল ফুঁড়ে কোথাও চলে যেতে, তবে আপাতত আধিরের রাগান্বিত চাহনিতে চোখ মেলানোর সাহস না জুগিয়েই মিনমিনিয়ে আওড়ায়। বাড়ি যাব আমি। আধির তৃতিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ভারী শ্বাস ফেলে বলল, চলো। হুড়তোলা রিকশায় গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই দুজনেই বিস্তীর্ণ রাস্তার বুকে এগিয়ে চলেছে। কোথায় যাচ্ছে তা জানা নেই। আধির শুরুতে বাড়িতে নিয়ে যাবে বললেও এখন আর তাকে ছাড়ছে না। আবার কিছু বললে জবাবও দিচ্ছে না। তার সন্নিকটে বসে থাকায় তার গায়ের উত্তাপে এইটুকু তো স্পষ্ট যে এই খারুশের জ্বর বাড়ছে। কিন্তু এমন পাগলামি কেন শুরু করেছে কে জানে। এরই মধ্যে বৃষ্টি একটু কমে যেতেই আধির আচমকা রিকশার হুড ফেলে দেয়। তার এহেন কাণ্ডে তৃতিকা তড়িঘড়ি করে বলল, আরে আরে কি করছেন? এই বৃষ্টির পানি মাথায় লাগলে অসুখ আরও বাড়বে তো। তৃতিকার কথায় আধির কোনো প্রতিক্রিয়া করে না। আলগোছে গাম্ভীর্যের সহিত মুখটা পাশে ফিরিয়ে নেয়। ঢাকা শহরের এমন ভিআইপি এরিয়াতে সাধারণ মানুষের আনাগোনা খুবই কম। সবই অত্যাধিক বিলাসবহুল গাড়ি নিয়ে যাওয়া আসা করছে। আধির চারপাশটায় আনমনে চোখ বুলিয়ে নেয়। আজকের অনুভূতিটা নতুন হলেও মন্দ লাগছে না। ঠিক কত বছর পর সে এভাবে রিকশায় চড়ে শহর ঘুরছে তা জানে না। অবশ্য আদৌ কখনো তার এমন কিছু করার সুযোগ হয়েছিল কিনা তাও অজানা। কিন্তু আজকের দিনটা তার জীবনের পাতায় অত্যন্ত বিশেষ হয়ে থাকবে, এতে সে একদম নিশ্চিত। এরই মধ্যে আধির টের পায় তার পাশে বসে থাকা তৃতিকা উসখুস করছে। নিস্পৃহে পাশে তাকাতেই দেখে তার খোলা চুল নির্বিকারে শীতল হাওয়ায় উড়ছে। হাতে তার কাঠগোলাপের থোকা। কখনো তা সামলাতে গিয়ে এক হাতে চুল বাঁধা সম্ভব হচ্ছে না, আবার কখনো চুল বাঁধতে গিয়ে ফুল সামলাতে হিমশিম খাচ্ছে। আধির আনমনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিস্পৃহে নিজের হাত দুটো পেছন হতে তৃতিকার দিকে বাড়িয়ে তার কেশগুচ্ছ স্পর্শ করে। নিমিষেই তৃতিকা চমকে পাশে ফিরতে না ফিরতেই আধির নির্বিকারে চুলগুলো সব কানের পাশ ও ঘাড় হতে আলতোভাবে টেনে নিয়ে তা একত্রে মুড়িয়ে খোপা করার চেষ্টা করে। পুরোপুরি সফল না হলেও সবগুলো চুল কোনো মতে এক হতে দেখেই আধির শান্ত হয়।
অন্যদিকে তৃতিকা শুধুমাত্র হতভম্বের ন্যায় চেয়ে থাকে। এরই মধ্যে তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিতে আচমকা আধির তার কানের নিকটে মুখ এগিয়ে ফিসফিসিয়ে শীতল নিরেট কণ্ঠে আওড়ায়। তোমার চুলগুলো মারাত্মক সুন্দর, আই লাভ ইট। নিমিষেই তৃতিকা অজানা শিহরণে কেঁপে ওঠে, অথচ আধির নির্বিকারে পুনরায় মুখ ফিরিয়ে নেয়। কিন্তু তৃতিকা তো আধিরের মতো স্বাভাবিক থাকতে পারছে না। আধির এসব কী করছে, কেন করছে তা তো আর বুঝতে বাকি নেই। কিন্তু 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 কোনো না কোনো কিন্তু যে থেকেই যাচ্ছে। তার জান পাখি উড়ে যাওয়ার জন্য যে ভেতরে ছটপট করছে তা কি আধির বুঝতে পারছে না? যদি বুঝেও থাকে তবে কেন করছে এসব? তৃতিকা ঠোঁটে ঠোঁট চেপে শাড়ির আঁচল শক্তভাবে মুঠো করে চুপটি করে বসে থাকে। আশেপাশে আর কারোর দিকে তাকানোর মতো অবস্থা তার নেই। ভেতরে যে তোলপাড় শুরু হয়েছে তাতে এই মুহূর্তে আর নিজেকে সে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, অতঃপর এখন সন্ধ্যা রাতের আকাশে তারাগুলো ছোটাছুটি করছে। তৃতিকা হাতের কাঠগোলাপের গুচ্ছ নুইয়ে গিয়েছে, কিন্তু তৃতিকা চাইছে বাড়ি পৌঁছানো অবধি এগুলো একদম ঠিকঠাকই থাকুক। না, তার এখনো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সুযোগ হয়নি। আপাতত সে আধিরের সাথে ফাঁকা রাস্তায় হেঁটে চলেছে। রাতের শহর চারপাশ জ্বলে উঠেছে নানান রকমের রঙিন আলোয়। তবে বড় বড় ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় যেন মনকে সবচেয়ে বেশি প্রশান্ত করছে। আধিরের ভাবগতিকে বিশেষ কোনো পরিবর্তন নেই। পেছনে দুহাত এক করে শিরদাঁড়া সোজা রেখে গম্ভীর ভঙ্গিতে সেই তখন থেকে তৃতিকাকে নিয়ে একটানা শুধু হেঁটেই চলেছে। আধির নিজের মতো নির্বিকারে হাঁটছে, আর তৃতিকা তার পায়ের সাথে পা মেলানোর চেষ্টায়। কোথা থেকে কোথায় যাচ্ছে নিজেও জানে না। তৃতিকারও আর কিছু বলার সুযোগ হচ্ছে না, সে আধিরের মতো গন্তব্যহারা। তবে রাস্তার মাঝে মাঝে সে তৃতিকার বেশ খাতির যত্ন করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আধির আজ তাকে নিজ হতে ফুচকা খাইয়েছে। তৃতিকার মাথায় আসছে না এক জ্বরে মানুষের এত পরিবর্তন কি করে হলো। কিন্তু ঠিকমতো যে কথাবার্তা বলছে না, এর কি করা যায়? তার তো এভাবে ঘন্টার পর ঘন্টা চুপচাপ থাকতে ভালো লাগে না। যদিও তৃতিকা চারপাশে দৃষ্টি মেলে তাকাতেই তার চোখে মিশে যায় অদ্ভুত প্রশান্তি। ঠোঁটের কোণে গোপন আলোয় ন্যায় ফুটে ওঠে বিস্তৃত মুচকি হাসি। বহুদিনের সুপ্ত বাসনা ছিল এভাবেই এক নির্জন রজনীতে ল্যাম্পপোস্টের হলদেটে আলো ভেদ করে নিস্তব্ধ রাস্তায় একা একা গন্তব্যহীন পথ ধরে হেঁটে যাবে। লম্বা ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় ভিজে ওঠা নির্জন রাস্তায় শীতল হাওয়ায় মৃদু মন্দ ছোঁয়ায়, নক্ষত্র খচিত আকাশের নিচে চাঁদের স্নিগ্ধ আলোয় নিজেকে হারিয়ে ফেলার স্বপ্ন যেন আজ হাতের মুঠোয় ধরা দিয়েছে। আজ সেই ইচ্ছে অপ্রত্যাশিতভাবে পূর্ণ হলো। যদিও পরিবেশ তার কল্পনা সম্ভাবনার মতো নিখুঁত নয়, তবুও নিয়তির এই আকস্মিক দান অপরিমেয় সুখ এনে দিল তৃতিকার মনে। আজ যা পেয়েছে এটাই বা কম কিসে? সে তো কখনো কল্পনাও করেনি আজ এভাবে তার ইচ্ছেটাও পূর্ণ হয়ে যাবে। তারা যে রাস্তায় পা মেলাচ্ছে, তার দুধারে প্রসারিত অন্ধকার, দূরবর্তী নীরবতা। শুধু অল্প দূরে মহাসড়কের বুক চিরে কিছু গাড়ি সাঁই সাঁই করে ছুটে চলছে, আবার সব কিছু ডুবে যাচ্ছে নৈশ নিস্তব্ধতায়। আধিরের সাথে কাঁধে কাঁধ মেলানো এই নীরব যাত্রায় তৃতিকার মনে বারবার এক অদ্ভুত অনুভূতির জন্ম নিচ্ছে। সে বুঝতে পারছে একা একা হাঁটার বহুদিনের আকাঙ্ক্ষা আজ আর শুধুই নিজের নয়। এখনকার প্রতিটি পদক্ষেপ ভাগাভাগি হয়ে গিয়েছে আধিরের সাথে। তার অন্তরের গোপন ইচ্ছেও যেন ধীরে ধীরে আধিরকে কেন্দ্র করেই নতুন রূপ নিচ্ছে। এরই মধ্যে তৃতিকা আধিরের এহেন নির্লিপ্ততায় অস্থির হয়ে বলল, আর কতক্ষণ এভাবে? আপনার রেস্টের প্রয়োজন, অথচ আপনি কথাই শুনছেন না। আমি বলেছি আমার বাসায় যাওয়ার মুড নেই। পুনরায় আধিরের নির্বিকার অভিব্যক্তিতে তৃতিকা রুক্ষ স্বরে বলল, পাগলামি করছেন আপনি। আপনি একদমই ঠিক নেই। আদৌ এটা বুঝছেন? আধির আবারও নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি জানি আমি ঠিক নেই, কারণ তুমি আমায় ঠিক থাকতে দাওনি। মানে? আবার কি করলাম? সে কখন থেকে আমি বাড়ি ফেরার জন্য বলে বলে শেষ হয়ে যাচ্ছি। আধির এবার তৃতিকার দিকে ফিরে তাকিয়ে এবং তৎক্ষণাৎ শান্ত গম্ভীর স্বরে আওড়ায়, দিদি
তুমি কিন্তু অভিনয় অত্যন্ত ভালো। এই বলেই সে মুখ ফিরিয়ে নেয়, অথচ তৃতিকা হতভম্বের ন্যায় চেয়ে থাকে। এরই মধ্যে আচমকা আধের তৃতিকার উদ্দেশ্যে আবারও বলে, তেতুকা, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? হঠাৎ এহেন প্রশ্নে তৃতিকা চমকায়। তবে কিছুটা সময় নিয়ে তৃতিকা জবাব দেয়। হুম। আধির কিঞ্চিত চমকানোর ন্যায় ভঙ্গিতে পাশে ফিরে তৃতিকার উদ্দেশ্যে বলল, কাকে? বাবা মাকে, এরপর কাকিমা, তবে সবচেয়ে বেশি হয়তো দাদুভাইকেই ভালোবাসতাম। তৃতিকার এহেন নির্বিকার অভিব্যক্তিতে আধির ভারী শ্বাস ফেলে পুনরায় সম্মুখে মুখ ফিরিয়ে নেয়। এদিকে তৃতিকা আবার আধিরের উদ্দেশ্যে কিঞ্চিত উৎসুক কণ্ঠে বলল, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? আধির তাচ্ছিল্যের সহিত মৃদু তির্যক হাসে। মেয়েটাকে সে যা ভেবেছিল ঠিক তাই। আধিরও স্বাভাবিকভাবেই বলতে লাগলো, বাবা মা ছাড়া আর কাকে? আধির তৃতিকার দিকে তাকিয়ে এক পলক দেখে, পুনরায় মৃদু রুক্ষ হেসে গম্ভীর স্বরে আওড়ায়, ইয়াশকে? এছাড়া আর কেউ? ফুপি, ঈশানী, এরাও আমার প্রিয়। আর কেউ নেই? আরও কেউ আছে নাকি? তাকেও কি আমার ভালোবাসার কথা? আধিরের এহেন নির্বিকার অভিব্যক্তিতে তৃতিকা ইতস্তত স্বরে বলল, না না, এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। এই বলতে না বলতেই সে একদম চুপ হয়ে যায়। আধির শুষ্ক হেসে ভারী শ্বাস ফেলে। অতপর আনমনে আবার তৃতিকার উদ্দেশ্যে বলল, তৃতি, তোমার কি মনে হয় মানুষ কাউকে কেন ভালোবাসে? তৃতিকা খানিক ভাবুক স্বরে বলল, ঠিক বলতে পারছি না, আপনি বলুন। তৃতিকা বলার মতো কোনো অর্থপূর্ণ কিছুই খুঁজে পায় না এবং ততক্ষণে আধির পুনরায় আনমনেই বলে ওঠে। হারিয়ে ফেলার জন্য। তৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে উৎসুক চাহনিতে আধিরের দিকে তাকিয়ে বলল, মানে মানুষ কাউকে ভালোবাসেই তার ভালোবাসাকে হারিয়ে ফেলার জন্য। এই দেখো, আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, অথচ আমাকে ছেড়েই সবার আগে তিনিই চলে গেলেন। আমার বাবার তাকে ভীষণ ভালোবাসতো, অথচ উনি তাকেও ছেড়ে গেল। আবার মায়ের পরে আমি বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু উনিও। খেয়াল করে দেখো, আমার ক্ষেত্রে ব্যাপারটাই তেমন। তুমি সবচেয়ে বেশি ভালোবাসতো তোমার দাদাভাইকে, আর তিনি সবার আগে তোমাকে ছেড়ে চলে যায়। আধির এই বলতে না বলতেই কিছু সময়ের জন্য থামে। তৃতিকা ভাবুক ভঙ্গিতে কিছু বলার পূর্বেই আধির পুনরায় শান্ত গম্ভীর স্বরে বলল, আমার মমের বার্থডে। তৃতিকা এবার যেন বিষয়টা বুঝতে পারে। সে দ্রুত আধিরের কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে পা ফেলে হেঁটে তার দিকে উৎসুক চাহনিতে তাকিয়ে বলল, এই জন্য আপনার মন খারাপ? আধির মৃদু হেসে তার পাশে ফিরে তাকিয়ে বলল, কে বলল আজ আমার মন খারাপ? ইউ নো হোয়াট, আমি আজ আমার মমকে একটা গিফটও দিয়েছি। তৃতিকা উৎসুক কণ্ঠে বলল, কি? আধির পুনরায় নজর ফিরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, বলবো না। আধিরের এহেন ভাবগতিতে তৃতিকার কপাল কুঁচকে যায়। তবে সে কিছু বলার পূর্বেই আধির তার উদ্দেশ্যে আবারও বলল, একটা কবিতা আবৃত্তি করি। আমি বিশেষ মানুষ ব্যতীত কারোর জন্য আবৃত্তি করি না। তৃতিকা পুনরায় ইতস্তত বোধে বাধা পড়ে যায়। আগ বাড়িয়ে কিছু না বলে শুধু মাথা নেড়ে আওড়ায়। হুম। তৃতিকার অনুমতিতে আধির মৃদু হাসে। অতপর চোখ তুলে আকাশের পানে তাকায়। নীলচে আকাশে তারারা ঝকঝক করছে। চাঁদের আলোয় পিচ ঢালা পথ হয়ে উঠেছে রূপালী। চারপাশে স্নিগ্ধ শীতল বাতাসে তার চুলগুলো মৃদুভাবে উঠছে। তৃতিকার ক্ষেত্রেও তাই। অথচ দুজনে এখনও একই তালে হেঁটে চলেছে। কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, যেন দুজনেই আজ মুক্ত পাখি। পেছন হতে দৃশ্যটা যেন আরও বেশি মনোমুগ্ধকর। মৃদু বাতাসের তালে আধিরের পাঞ্জাবির কোনা দুলছে, আবার কখনো তৃতিকার আঁচল উঠে আধিরের গায়ে পড়ছে। তবুও দুজনের নির্বিকার গন্তব্যহীন পথ চলা থামবার নয়। এ যেন একজোড়া অতৃপ্ত অসম সত্তার কাছাকাছি আসার গল্প। এ যুগে ভালোবাসি বলার মতো সামান্য শব্দটাও যেন তাদের অনুভূতিতে পর্বত শৃঙ্গ সমতুল্য। এরই মাঝে আধিরের নজর পড়েছে দূরের এক শিমুল গাছের উঁচু ডালে। এই সময় ফুল না ফুটলেও ল্যাম্পপোস্টের আলোয় অন্ধকারে মগডালের উপর
উঁচুর পাতার শাড়িগুলো বেশ লালচে হয়ে যেন জলজল করছে। আধির সব মিলিয়ে চারপাশ দেখতে দেখতে আওড়ায়, ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বলে, তেতকার মনে মাতাল হওয়া খেলে, এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলে নকশা করা, মনকে শুধু পাগলা করে ফেলে। আধির এইটুকু আবৃত্তি করতেই কৃতিকা তার দিকে বিস্ময়ের চাহনিতে তাকায়। এই লোকটা সব কিছুতেই মারাত্মক সুন্দর। আবৃত্তিও যে এত সুন্দর করে করতে পারে কল্পনাতেও ভাবেনি। যদি আবৃত্তির পংক্তিতে সে যে অকাজটা করেছে তা কৃতিকা ভালোই বুঝতে পারে। সেসব ভাবতে গিয়েও কৃতিকার ফর্সা গাল আচমকাই লাল হয়ে ওঠে। তবুও নিজেকে সামলে নিয়ে আধিরের পায়ের সাথে পা মেলায়। তবে আধিরের কোনো হেলদোল নেই। সে নিজের মতো করে বাকি অংশটুকুও আকাশের পানে চেয়ে আবৃত্তি করতে থাকে। আমায় ঘিরে এতগুলো রাত আদির হয়ে জেগে থাকা, তোমার এই ঘিরে আমার ভালো লাগা, আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসায় পাখি মেলে, মন ভালোনো পাখা। আবারও কৃতিকা তীব্র সংকোচে কুঁচকে যায়, অথচ আর চোখে তাকিয়ে দেখে আধির কতটা স্বাভাবিক। শাড়ির আঁচলের ফাঁক হতে কাঠ গোলাপগুলোর দিকে মাথা নুইয়ে তাকিয়ে তাকিয়ে ভাবে, এই খারুসটা কত ভালো অভিনয় পারে, অথচ বলে কি না অভিনয়ে নাকি সে সেরা। যথারীতি আধির এবারও নিঃসংকোচে আবৃত্তি বাদবাকি অংশটুকুও বলল, তোমার জন্য নীলাচে একটুখানি আলো, ভোরের রঙে রাতের মিশকালো, কাঠগোলাপের সাদায় মায়া মিশেছে গিয়ে ভাবি, আবছা নীল তোমায় লাগে ভালো। রাত 9:30 পেরিয়েছে, তবুও দুজনের পথ চলা শেষ হয়নি। কৃতিকাও নিজের মতো আনমনে হেঁটে চলেছে। অনেকক্ষণ সময় পরপর হয়তো দুজনের দু একটি কথাবার্তা হচ্ছে, এছাড়া আর বিশেষ কোনো পরিবর্তন নেই দুজনের। এরই মধ্যে আচমকা এক নির্জন পরিবেশে প্রবেশ মাত্রই কৃতিকার উদ্দেশ্যে বলল, তেতকা, তোমার ভয় করছে না? কৃতিকা কিঞ্চিত কপাল কুঁচকে বলল, ভয়? ভয় কেন করবে? এই যে অপরিচিত এক মানুষের সাথে এইভাবে রাস্তার পর রাস্তা হেঁটে চলেছ, তবুও এই নির্জন নিস্তব্ধ গন্তব্যহীন পথে। আধিরের এহেন নির্লিপ্ত অভিব্যক্তিতে কৃতিকা গা ছাড়া ভঙ্গিতে তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে আওড়ায়, আপনি আমার অপরিচিত হলেন কবে? আপনাকে তো আমি চিনি। কতটুকু চেনো আমায়? এবার কৃতিকা খানিকটা তটস্থ হয়ে বলল, যতটুকু চিনলে কাউকে নির্দ্বিধায় বিশ্বাস করা যায়। আধির এবার থেমে যায়। কৃতিকার দিকে মুখ ফিরিয়ে বলে, যদি এই মুহূর্তে তোমার সাথে বাজে কিছু করে ফেলি? কৃতিকা এবার উত্তর না দিয়ে আধিরের মুখের দিকে তাকিয়ে থাকে। খানিকটা আমতা আমতা করে বলল, কি বলছেন এসব? আপনি আমার সাথে মশকরা করছেন? মোটেও না, আমার ব্যাপার। এখন তো তোমার পরিবার কেউ কিছুই জানে না, আর এই শহরে তুমি এখন একাই থাকো। এছাড়া আমার পাওয়ার সম্পর্কে আশা করি তোমার ন্যূনতম ধারণা রয়েছে। ধরো আমার ইচ্ছে হলো তোমার সাথে বাজে কিছু করে ফেলার। আধিরের কথা শেষ হতে না হতেই কৃতিকা তীক্ষ্ণ কণ্ঠে তার উদ্দেশ্যে বলল, বাজে কিছু বলতে কি বোঝাতে চাইছেন? আধির অদ্ভুতভাবে নিঃশব্দে হেসে বলল, ধরো তোমাকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিলাম এবং কেউ কখনো তোমার কোনো খোঁজ খবর পেল না। কৃতিকা চোখ মুখ কুঁচকে আধিরের উদ্দেশ্যে বলল, অমন হলে মরার পর পেতনি হয়ে আপনার ঘাড় মটকে দেব। আধির নিঃশব্দে হেসে বলল, তুমি এমনিতেও পেতনি, নিমগাছের তেতো পেতনি, মিস তেতকা। কৃতিকা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে নিবে তার পূর্বেই আধির তার উদ্দেশ্যে বলল, অনেক হয়েছে, চলো এবার। কোথায় যাবেন? কেন, তুমি আমার বাসায় আর আমি আমার বাসায়। আধিরের এহেন কথায় কৃতিকা আনমনেই ভারী শ্বাস ফেলে। আধির তাকে তীক্ষ্ণ নজরে পরখ করে বলল, কি মিস তেতকা, আজ রাতটা আমার বাসায় থাকবে নাকি? আধিরের অভিব্যক্তিতে কৃতিকা অকস্মাৎই চমকে উঠল। এই মুহূর্তে আধির তাকে মিসেস তেতকা বলল, নাকি সে ভুল শুনল? কৃতিকা চোখ পিটপিট করে আধিরের দিকে তাকাতেই আধির ভ্রু উঁচিয়ে কৃতিকাকে ইশারা করে যথাযথ জবাব দিতে। কৃতিকা তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল, আমার বাসা থাকতে আপনার বাসায় কেন থাকতে যাব? কেন, ঘাড় মোটকানোর জন্য? এই বলতে না বলতেই আধির কৃতিকার সন্নিকটে এগিয়ে আসে।
তৃতিকা ক্ষণিকের জন্য ঘাবড়ে গেলেও শাড়ির আঁচল চেপে নিজেকে তটস্থ করে। সে আধিরের চোখে চোখ মিলিয়ে তাকিয়ে থাকতে থাকতেই আধির কিঞ্চিত মৃদু হেসে নির্বিকারে তৃতিকার কপালের সামনে ছড়িয়ে পড়া চুলগুলো আলতোভাবে আঙ্গুলের সাহায্যে ঠিক করে দিতে দিতেই বলল। তৃতি, আধিরের আবেশিত কণ্ঠস্বরে তৃতিকার তীব্র সংকোচের সহিত আওড়ায়। হুম। আধির এক মনে তৃতিকার দিকে তাকিয়ে। নিমিষেই তৃতিকার হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। সে আধিরের চোখে তীব্র উৎসুক চাহনিতে তাকিয়ে থাকে, এই যেন সে বিশেষ কিছু একটা বলে ফেলবে। আধির বেশ কিছুটা সময় নিয়ে শেষমেশ বলেই ফেলল। কাল অফিসের সময় মতো চলে এসো, অনেক কাজ বাকি পড়ে আছে, যেসব দ্রুত করতে হবে। আর আর সন্ধ্যার দিকে আমার কিছু লোকজন যাবে তোমার বাসায়। যা যা জিনিসপত্র এখানে আনতে চাও তা ওদের বুঝিয়ে দিও, এরপর আমি গিয়ে তোমায় নিয়ে আসবো। নিমিষেই তৃতিকার চোয়াল শক্ত হলো। এতক্ষণ সময়ে মানুষ এসব কথা বলে? সে তো কি না কি ভেবে বসেছিল। তৃতিকা এই বিরক্তিতে মনে মনে আওড়ায়। আসলেই খারুস। ভার্সিটি শেষে তৃতিকা অফিসে আসা মাত্রই যারার সাথে তার দেখা হয়ে যায়। আশ্চর্যজনকভাবে যারা আজ নিজ হতে তৃতিকার কাছে এগিয়ে এলো। তৃতিকা এতে খানিক অবাক হলেও সে নিজেকে সম্পূর্ণ স্বাভাবিক রেখে কথোপকথন চালিয়ে যায়। এদিকে যারা শুরুতেই তৃতিকার উদ্দেশ্যে বলল, হাই, ইদানিং তোমাকে অফিসে বেশি অনিয়মিত দেখছি। তৃতিকা কিঞ্চিত মলিন হেসে আওড়ায়। একটু অসুস্থ ছিলাম, এই জন্য। বাহ, এই আর স্যারের মতো দেখি তুমিও একই টাইমিংয়ে অসুস্থ হও। ভালো ভালো, বেশ ভালো। বস আর পিয়ের মধ্যে তো এমনই মিল হওয়া উচিত। এই বলে সে অদ্ভুতভাবে হেসে ফেলে। তৃতিকা চোয়াল শক্ত করে তার উদ্দেশ্যে আওড়ায়। কোনো প্রয়োজনীয় কথা বলার থাকলে বলুন, নয়তো আমি। আরে আরে তৃতিকা ম্যাম, ট্রিগার হচ্ছেন কেন? এই বলে সে তৃতিকার কাছে কিছুটা এগিয়ে এসে কানের কাছে ফিসফিসিয়ে আওড়ায়। সত্যি করে বলো তো, এয়ার স্যারের সাথে তোমার কি চলছে? তৃতিকা চাপা নজরে চোয়াল শক্ত রেখে তাকাতেই যারা পুনরায় তাচ্ছিল্যের সহিত হেসে বলল। চোখ রাঙিয়ে লাভ নেই তৃতিকা, আমরা মানুষ, ভাত খাই। চোখের সামনে নিজের লীলা খেলা দেখাবে আর ভেবেছ কিছুই বুঝবো না? আপনি কিন্তু এবার বেশি বেশি বলছেন। ও আচ্ছা, মিস তৃতিকা, তোমার মতো মেয়েদের মাথায় ঠিক কি চলে তা আমরাও টুকটাক হলেও বুঝতে পারি। ভেবো না তোমাদের নিয়ে সন্দেহটা শুধু আমার, বরং তোমার মতো একটা অযোগ্য মেয়ের এভাবে বিয়ে হওয়ার পর থেকে অফিসের সবাই তোমাদের সন্দেহের নজরে দেখছে। যাই বলি না কেন, তুমি কিন্তু একটা চিজ মায়েরি। কিভাবে এমন রাঘব বোয়ালকে নিজের জালে টপকিয়ে নিয়েছো, অন্তত এই জন্য হলেও তোমার প্রশংসা না করলেই নয়। তৃতিকা আর এক মুহূর্ত এখানে দাঁড়ানোর প্রয়োজন মনে করল না। চাপা নজরে এক পলক যারা সহ আশেপাশের উৎসুক সকলকে দেখে নিয়েই সরাসরি স্থান ত্যাগ করল। সে চলে যেতেই যারা পেছন হতে মনে মনে আওড়ায়। ভাবটা এমন দেখায় যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। কি ভেবেছে এসব বড় লোকদের ব্যাপার স্যাপার কিছু বুঝি না? মিস তৃতিকা, তোমার মতো হাজারটা মেয়ে এরা টাকা দিয়ে হাতের মোয়া বানিয়ে রাখে, প্রয়োজন শেষ হলেই আবর্জনা ভেবে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে। দেখবে তোমার সাথেও ঠিক এটাই হয়েছে। তৃতিকা এক প্রকার রাগে ফুঁসতে ফুঁসতেই আধিরের কেবিনে প্রবেশ করে। মেজাজ যে হারে খারাপ হয়েছিল তাতে সেখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকলেও বড়সড় ঝামেলা বেঁধে যেত। কিন্তু আধিরের কাছে এসেও খুব একটা লাভ হলো না। তৃতিকাকে দেখা মাত্রই আধির তাকে এক গাদা ফাইল দেখিয়ে দিয়ে বলল, মিস তৃতিকা, গত কয়েকদিনের রিপোর্ট মোতাবেক আপনি অফিসে বেশ অনিয়মিত। এভাবে চলতে থাকলে খুব দ্রুত নিজের পথ হারাবেন। যাই হোক, এখন এই ফাইলগুলো নিয়ে যান, সময় মতো সব কাজ রেডি করে হওয়া চাই। তৃতিকা যেন এবার রাগে হুঁশ হারালো। গিরগিটিও এত রং বদলায় না যতটা এই খারুশ রায়ন চৌধুরী রং বদলাচ্ছে। গত 2 দিন হতে এর অসুস্থতার পেছনে দৌড়ে দৌড়ে তার জীবন শেষ। আবার গতকাল রং তামাশা করে সারাদিনের পাশাপাশি রাত 10টা অবধি নিজের সাথে চিপকে রেখেছিল। ঠিক 10টার পর আধির তাকে নিজের বাসায় যাওয়ার অনুমতি দিয়েছে। একই সাথে আবার নিজেই গিয়ে বাড়িতে রেখে এসেছে।
অথচ এখন এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। কৃতিকা দাঁতে দাঁত চেপে কিছু বলতে চেয়েও আর বলল না। ফাইলগুলো একসাথে তুলে নিয়ে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল এবং তা দেখে আধির পেছন হতে আনমনেই তির্যক হেসে ফেলল। মাঝে তালবাহানা করে ইয়াসকে দুদিন ঠিকমতো পড়াতে পারেনি। গতকাল তো আধিরের জন্য ঈশানীকে নিজের অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছে, কিন্তু আজকে আর এমনটা করলে চলবে না। অফিস শেষ করে কৃতিকা বেশ তড়িঘড়ি করেই চৌধুরী ম্যানশনে পৌঁছালো। তবে অন্যান্য দিনের চেয়ে আজ চৌধুরী বাড়িতে ভিন্ন আবহের আমেজ বিরাজ করছে। কৃতিকা খেয়াল করল কয়েকজন নতুন মানুষের অস্তিত্ব। একজন মহিলার পাশাপাশি দুজন মধ্যবয়স্ক নারী সহ হাফসা ও ঈশানী কথাবার্তা বলছে। যদিও কৃতিকা এদের কাউকেই চেনে না, কিন্তু মোটামুটি সকলকে নিয়েই তার বেশ কৌতূহল জাগল। এই বাড়ির বিষয়ে মাথা না ঘামিয়ে নিজের মতো ইয়াসের পড়ানোর রুমের দিকে এগিয়ে যায় সে। ইয়াস তাকে দেখা মাত্রই সালাম দিয়ে বলল, মিস আপনি নাকি অসুস্থ ছিলেন? হুট করে মিথ্যে কিছু বলতে গিয়ে কৃতিকা থমকে যায়। মনে মনে বিরক্ত হয় খারুসটার জন্য এই বাচ্চাটার কাছেও এখন মিথ্যে বলতে হবে। কৃতিকা ভারী শ্বাস ফেলে বলল, কিছুটা। এখন কেমন আছেন আপনি? এখন একদম ঠিক আছি। অবশ্য এত সুইট একটা স্টুডেন্টকে পেয়ে কোন মিসই ভালো থাকবে না বলো তো? ইয়াস খানিকটা লজ্জা বোধের সাথে মৃদু হেসে ফেলে এবং অকস্মাৎ কৃতিকার উদ্দেশ্যে বলতে লাগলো, মিস আপনাকে না আমার অনেক ভালো লাগে, তাই আপনার কাছে আমার একটা আবদার আছে। কৃতিকা কিছুটা অবাক স্বরে বলল, আমার কাছে আবদার? আচ্ছা ঠিক আছে, বলো। আমি তোমার সব আবদার মেনে নেব, কিন্তু একটা শর্তে। ইয়াস শুরুতে খুশি হতে নিয়েও পরক্ষণেই হতাশ হয়ে আওড়ায়, শর্ত কি করতে হবে আমায়? কৃতিকা মৃদু হেসে বলল, বেশি কিছু না, এবারের পরীক্ষায় তোমাকে হাইয়েস্ট মার্ক তুলতে হবে। যদি পারো তবে আমি তোমার সব কথা শুনবো। ইয়াস কিছু একটা ভেবে নিয়ে বলল, ও এই ব্যাপার, ঠিক আছে, আমি তবে তাই করব। আজ থেকেই অনেক অনেক পড়াশোনা করব। গুড বয়। এখন বলো তোমার কি আবদার রয়েছে। ইয়াস কোনো প্রকার ভনিতা না করেই বলল, মিস আপনার যখন একটা মেয়ে বেবি হবে তখন সেই বেবিটার সাথে আমার বিয়ে দিতে হবে। কারণ আমি জানি আপনার মেয়ে আপনার চেয়ে অনেক বেশি সুইট হবে। আর ওই চমচমকে আমার চাই। আপনি রসগোল্লা আর আপনার মেয়ে হবে চমচম। এই বলেই ইয়াস নির্দ্বিধায় বিস্তৃত হেসে ফেলে। অথচ কৃতিকার শূন্য চাহনিতে ইয়াসকে দেখছে। এ ছেলে এসব কি বলে ফেলল? কৃতিকা কিঞ্চিত ঢোক গিলে নিজেকে তটস্থ করে। এরই মধ্যে ইয়াস আবারও বলে ওঠে, মিস আপনি আমার আবদার রাখবেন তো? আমি রেজাল্ট ভালো করলে কিন্তু আপনার মেয়েকে আমার চাই। আর যদি আপনি পরে আপনার কথা না রাখেন তাহলে আমি সারা জীবনের জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে মিষ্টির ব্যবসা করব। কিন্তু সেই মিষ্টির দোকানে কোনো রসগোল্লা আর চমচম বেচবো না। আর আপনাকে ও আপনার মেয়েকেও আমি আর দোকানে ঢুকতে দেব না। এসব শোনার পর কৃতিকা আর কিছু বলার নেই। এর মামাকে তো এক ভিন্ন প্রজাতির মনে হয়, কিন্তু মামার এই গুণধর ভাগ্নে হয়তো ভিন্ন গ্রহের প্রাণী। কৃতিকা ভারী শ্বাস ফেলে ইয়াসের দিকে করুণ চাহনির সহিত তাকিয়ে আওড়ায়, ইয়াস আব্বা, আমার তো এখনো বিয়ে হয়নি, তোমাকে আমার মেয়ে দেবো কিভাবে? কৃতিকার এহেন কথা শুনে ইয়াস যেন আকাশ থেকে পড়ল। সে তো এসব কথা ভেবেই দেখেনি। আমি এসব ভাবিনি। বিয়ে ছাড়া তো বেবি হয় না। তাহলে? ইয়াসের এহেন ভাবুক চিন্তা ভাবনায় কৃতিকা আনমনেই হেসে ফেলল। তাহলে আর কি, তোমার আবদারও আর আমি পূরণ করতে। না না না, আপনাকে আমার আবদার মানতেই হবে। আমার আপনার মেয়েকে চাই। আপনি ভালো একটা কাজ করুন, আপনি আমার আদির মামুকে বিয়ে করে ফেলুন। ইয়াসের এহেন কথা শোনা মাত্রই কৃতিকা বিষম খেল। দাঁতে দাঁত চেপে নিজেকে তটস্থ রেখে সে ইয়াসকে থামাতে চাইল, কিন্তু তার আগেই ইয়াস নিজের মতো বলতে লাগলো, আপনি জানেন মামুকে বিয়ে করানোর জন্য মামা আমার নানুমণি কত কষ্ট করে। দুদিন বাদে বাদে সুন্দর সুন্দর আন্তর্দের ছবি নিয়ে ঘাটাঘাটি করে। ওটা ঘাটাঘাটি? ও হ্যাঁ, কিন্তু এত ঘাটাঘাটি করেও কোনো লাভ হয় না। মামু তো বিয়ে করতে চায় না। কিন্তু আমার তো আপনাকে অনেক পছন্দ। আর আমার মামু
আমার অনেক প্রিয়। তাই আপনারা চাইলে দুজনে বিয়ে করে আপনাদের বেবিটাকে আমার বউ বানিয়ে দিয়ে দিতে পারেন। আমি অনেক খুশি হব। তারপর আমি একটা মিষ্টির দোকান খুলব। সেখানে আপনার মেয়ে মানে আমার বউ মিষ্টি বানাবে, আর আমি সেগুলো বিক্রি করব। তারপর আমরা অনেক বড়লোক হয়ে যাব। যদিও আমি এখনও রিচ, কিন্তু তখন আমি আরও অনেক বড়লোক হয়ে যাব। রিচ কিউ ইয়াস থেকে হয়ে যাব রিচম্যান ইয়াস ইউ। হাত মুখের নানান নাটকে ভঙ্গিতে এত সব কথা একদমই বলে থামতেই তৃতিকা তার উদ্দেশ্যে কৌতূহলী স্বরে আওড়ায়। মিষ্টি বিক্রি করে এত বড় লোক? জি জি, আমার তো মিষ্টি অনেক ভালো লাগে, তাই আমি ওতেই বিজনেস করব। আচ্ছা, তোমাকে এসব বুদ্ধি কে দেয় শুনি? এমন আজগুবি কথাবার্তা কোথায় পাও? তৃতিকার হতাশময় কথাবার্তাতেও ইয়াস নির্বিকারে বলে, আমার ইন্টেলিজেন্ট ব্রেন থেকে। আই নো আই এম এ ব্রিলিয়ান্ট গাই। তৃতিকা মনে মনে বিড়বিড়িয়ে আওড়ায়, সুবহান আল্লাহ, কপালে জুটিয়েছিল দুই আল্লাহর বান্দা, যেমন মামা তেমন তার ভাগ্নে। দুজনের এহেন কথোপকথনের মাঝেই আচমকা রুমে এক বয়স্ক মহিলা প্রবেশ করে। বয়স্ক হলেও চোখে মুখের ভাবভঙ্গি বেশ গম্ভীর। পরনে সাদা রঙের শাড়ি, হাতে গলায় মোটা মোটা সোনার চেন। ভাবভঙ্গিও কিছুটা অদ্ভুত। তাকে দেখা মাত্রই ইয়াস বলে ওঠে, দাদুমণি তুমি এসেছো? ইয়াসের কথা শুনে তৃতিকা পেছনে ফিরে মহিলাটির দিকে তাকিয়ে সালাম দেয়। তবে মহিলাটি বেশ তীক্ষ্ণ নজরে তৃতিকাকে কিছুক্ষণ পরখ করার পর সালামের উত্তর দেয়। অতঃপর সরাসরি ইয়াসের উদ্দেশ্যে বলল, তোর পড়া কি শেষ ঈশান? ইয়াস স্বাভাবিক স্বরে উত্তর দেয়, না দাদুমণি, আমি তো মিসের সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা বলছিলাম। মহিলাটা খানিক তাচ্ছিল্যের সহিত হেসে বলল, তা তোমার ইম্পর্টেন্ট কথাগুলো কি শুনি? ইয়াস স্বাভাবিকভাবে নিজের মতো কিছু বলতে নেবে তার পূর্বেই তৃতিকা তাকে থামিয়ে দিয়ে বলল। ইয়াশ, পড়ায় মনোযোগ। তৃতিকার কথা শেষ হবার পূর্বেই মহিলাটা তৃতিকার উদ্দেশ্যে কড়া স্বরে বলে, না, বলতে দাও। আমিও দেখি এই আফসানা চৌধুরীর নাতি ঠিক কেমন মানসম্মত ম্যাডামের কাছে পড়াশোনা করছে। অবশ্য আমার জানাই ছিল আমার নাতির ঠিকঠাক দেখভাল কখনোই ঈশানী আর হাফসা করতে পারবে না, আর সেটাই এখন নিজের চোখে দেখতে হচ্ছে। তৃতিকা ঠোঁট চেপে কথাগুলো শোনার পর বিনয়ের সাথেই বলে উঠল, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মোটেও। তা তো দেখতেই পাচ্ছি। পড়াশোনার জন্য বাড়িতে ঢুকেছো 20 মিনিট পেরিয়ে গিয়েছে, কিন্তু বই খোলার নামই নেই। অথচ কিসের আলোচনা! ছি, আজকালকার মানুষজনের কোনো বিবেক বুদ্ধি নাই। নয়তো এভাবে অন্যের টাকা মেরে খাওয়ার মানে হয়? তৃতিকা বুঝতে পারছে না এসব কি থেকে কি হচ্ছে। ইনি কোথাকার বিষয় কোথায় টেনে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে তৃতিকার নজর ইয়াসের দিকে পড়ে। ইয়াস অদ্ভুত চাহনিতে দুজনকে দেখছে। তৃতিকা আফসানার দিকে তাকিয়ে বলল, বিষয়টার জন্য আমি দুঃখিত, তবে অনুরোধ করব বাচ্চার সামনে প্লিজ এসব। তৃতিকার কথা শেষ হতে না হতেই আফসানা ইয়াসের উদ্দেশ্যে বলল, ঈশান দাদু ভাই, তুমি বাইরে যাও তো। তৃতিকা বুঝতে পারছে না বিষয়টাকে এইভাবে কেন বিস্তৃত করা হচ্ছে। আফসানার হাবভাব স্বাভাবিক নয়, কেমন অদ্ভুত। নয়তো কোনো টিউটরের সাথে সরাসরি কেউ এমন আচরণ করবে না। সে চুপ থাকলেও ইয়াস আর কিছু না বলতে পেরে রুমের বাহিরে চলে যায়, কারণ সে নিজেও তার দাদিকে যথেষ্ট ভয় পায়। এদিকে আফসানা সত্যি সত্যি এখানে তৃতিকাকে পরখ করতেই এসেছিল। আফসানা এই বাড়িরই বউ। মূলত সে আধিরের চাচি হয় এবং ঈশানী তার ভাতিজি হওয়ার পাশাপাশি ছেলের বউ এবং হাফসা ননদ। যথারীতি আধিরের বিয়ে নিয়ে এই বাড়ির দূরদূরান্তের সকলেরই বিশেষ চিন্তা ভাবনা রয়েছে। এছাড়া আফসানার ভাইয়ের এক মেয়ে রয়েছে, যার সাথে তিনি আগে থেকে আধিরকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। কিন্তু এখানে এতদিন পর এসে গল্পে গল্পে যখন হাফসার কাছে তৃতিকার নামে এত সুনাম শুনতে পেল, তৎক্ষণাৎ তার তৃতিকাকে নিয়ে সন্দেহ জাগে। আর যাই হোক, ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিতে না পারলেও এই বাড়ির ছেলের বিয়ে নাকি কোনো টিউশনি পড়ানো এতিম মেয়ের সাথে হবে? এটাও কি সম্ভব? চৌধুরীদের কি এতই অধপতন নেমে এসেছে? আর যাই হোক,
চৌধুরীদের কি এতই অধপতন নেমে এসেছে? আর যাই হোক, চৌধুরী বাড়ির বউ হয়ে অন্তত সে এমন কিছু মানতে পারবে না। যতই হাফসা ঈশানী তৃতিকার গুণ গাই করুক না কেন, ফলাফল স্বরূপ ইয়াসের পড়াশোনার খোঁজ নেওয়ার বাহানায় তৃতিকাকে পরখ করার উদ্দেশ্যে এদিকে আসতেই দুজনের কথোপকথন সে শুনে ফেলে। যথারীতি এমন কথোপকথন শুনে তার মতো মানুষের আর হুঁশ নেই বললেই চলে। তৃতিকাকে ফাঁকা পেয়ে সে অকস্মাৎ অদ্ভুত স্বরে বলতে লাগলো, চেহারার সুরত তো ভালোই, দেখে তো মনে হয় বয়সও অনেক কম। তা নিজের চেয়ে দ্বিগুণ বয়সী ওই বাড়ির ছেলেকে পছন্দ করার কারণটা কি? বিয়ে শাদী করতে চাও? তৃতিকা হতভম্বের ন্যায় আফসানার দিকে তাকিয়ে থাকে। চেনে না জানে না এসব কেমন কথাবার্তা। সে কিছুটা নিজেকে সামলে স্বাভাবিক স্বরে বলল, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। ইয়াসু সব এমনিতেই মজা করে বলেছে। এগুলো এভাবে সিরিয়াসলি নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলছো? শোনো মেয়ে, তোমার চেয়ে বয়সে কয়েক গুণ বড় আমি। দিন দুনিয়া সম্পর্কে অনেক বেশি জানি, আর তোমার মতো মেয়েদেরও অনেক ভালো করেই চিনি। এখানে পড়াতে এসেছো, ভালো মতো পড়াও। শিক্ষা নিয়ে হেলাফেরা করো না। শিক্ষা নিয়ে ছলছাদুরি করে জীবনে কিছু করতে পারবে না। আর তোমাদের সব কথাই আমি শুনেছি। তুমি এখানে পড়াতে আসো নাকি এ বাড়ির টাকা পয়সার নজর দিতে আসো, খোদাই জানে। তৃতিকার বিস্ময়ে ঠোঁট ফাঁক হয়ে এলো। এসব কথাবার্তার মানে কি? নিমিষেই তার চোয়াল শক্ত হয়। যদিও আশেপাশে তারা দুজন ব্যতীত আর কেউ নেই, তবুও তৃতিকা এবার শক্ত গলায় বলে ওঠে, দেখুন, আমি ভদ্রতার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছি আপনার সাথে, কিন্তু আমি পড়াতে এসে কোনো অপরিচিতের কাছে কখনোই এসব কথা শুনতে ইচ্ছুক নই। আমি আপনার নাতিকে পড়াই, এটা ঠিক, কিন্তু তাই বলে আপনি যা তা বলে আমাকে অসম্মান করবেন তা তো হয় না। এবার আফসানাও বেশ ক্ষিপ্ত স্বরে বলল, এই মেয়ে, গলার আওয়াজ নিচে করো। তুমি জানো আমি কে? এই বাড়ির কারো সাধ্য নেই আমার উপরে কথা বলার, আর তুমি একটা বাহিরের মেয়ে হয়ে। জি, আমি বাহিরের মেয়ে, তাই কোনো বাহিরের লোকজনের এমন নিচু মন মানসিকতা সম্পূর্ণ কথাবার্তা শুনতে ইচ্ছুক নই। প্লিজ ক্ষমা করবেন, কিন্তু তোমার সাহস তো কম না, এমন অসভ্য হয়ে আমাদের আধিরকে পেতে চাও? তৃতিকার আর মাথা ঠিক রইল না। সকালবেলায় এক যারা তার মাথা খেয়েছে, আর এখন এই মহিলা। নিমিষে সে ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, এক্সকিউজ মি, তখন থেকে কী সব বলছেন? আমি কেন আধিরকে? তৃতিকা এই বলতে না বলতেই অকস্মাৎ থেমে যায়। অমনি আফসানা তাচ্ছিল্যের সহিত বিস্তৃত হেসে বলল, কি হলো বলো? আধিরের দিকে তোমার কুনজর পড়েনি? শোনো মেয়ে, মানুষ চিনতে এই আফসানার বেশি সময় লাগে না। তোমাকে যা চেনার তা চিনে নিয়েছি, দেখলেই বোঝা যায় কথাকার না কথাকার বস্তি হতে উঠে এসেছো। আর কিনা নজর দাও চৌধুরী বাড়িতে। এই পর্যায়ে তৃতিকার চোখের কোণায় পানি জমে উঠল। বিস্ময়ে সে চোখের পলক ফেলতে পারছে না। ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সামলানোর আগেই আফসানা তার দিকে এগিয়ে এসে তার উদ্দেশ্যে হিসিয়ে বলল, এই মেয়ে, তোমার কত টাকা লাগবে বলো তো, আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু আধিরের থেকে নজর সরাও। ইতিমধ্যে ঈশানী আর হাফসাকে তো নিজের বশে করে নিয়েছো, কিন্তু আধিরের থেকে নিজের কুনজর সরাও। ওকে আমি আমার ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দেব, কারণ এ বাড়ির বউ হওয়ার গরিব মিসকিনের কর্ম নয়। তাই আধিরের জন্য আর কেউ যোগ্য হোক বা না হোক, তুমি তার যোগ্য নও। আধির একের পর এক ফোন করছে, অথচ তৃতিকা তা দেখেও তোলার প্রয়োজন মনে করছে না। সে চৌধুরী বাড়ি হতে ফিরে এসেছে অনেকক্ষণ আগেই। এখন প্রায় রাত 8টা বাজে। তবে আজ সেই ঘটনার পর তৃতিকার আর ইয়াসকে পড়ানো হয়নি। সে কাউকে না জানিয়ে সেখান থেকে চলে এসেছে। বিষয়টা ঈশানীর নজরে পড়লেও ফিরে আসার সময় শুধু তৃতিকা এটুকুই বলেছে, আমার সময় চাই। যদিও ঈশানী তৃতিকার চোখ মুখ দেখে আন্দাজ করে ফেলেছে ঘটনা ঠিক কী ঘটেছে, কিন্তু তাতে কি? তৃতিকা ওখানে এক মুহূর্ত থাকার প্রয়োজন মনে করেনি। আপাতত সে তার নিজের ঘরেই চুপচাপ বসে রয়েছে। মন মেজাজ খুবই খারাপ। সন্ধ্যায় আধিরের কথা অনুযায়ী কয়েকজন লোক এসেছিল জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তাদের সরাসরি মানা করে দিয়েছে।
আর এরপর থেকেই আধির একের পর এক অনবরত কল করে যাচ্ছে। এরই মধ্যে তৃতিকা টের পায় তার বাড়ির সামনে কোনো গাড়ি এসে দাঁড়ানোর শব্দ। তৃতিকা দ্রুত মাথা উঁচিয়ে দেখে সত্যি সত্যি আধিরের সাদা কালো চকচকে গাড়িটা বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছে। আর এটা দেখা মাত্রই আচমকা সে রুমের লাইট বন্ধ করে দেয়। ওদিকে আধির আবারও তাকে ফোন করতেই সে এবার ফোনটা দ্রুত গতিতে রিসিভ করে। আর অমনি আধির বলে ওঠে, কোথায় তুমি? কেন? উত্তর দাও তিথি। আমি কোথায় তা জেনে আপনি কি করবেন? রাগ তুলো না আমার। কোথায় আছো তাড়াতাড়ি বলো। আমি সিমরানাপুর বাসায়। এই সিমরানটা আবার কি? আমার পরিচিত, বলেছিলাম আপনাকে। আধির কিছু সময়ের জন্য থামে। এই প্রথম শুনল তৃতিকা বাড়ির বাহিরে অন্য কারো বাসায় গিয়ে থাকছে, কিন্তু তার মন বলছে তো অন্য কিছু। আধির জানালার গ্লাস না নামিয়ে তার বাসার জানালার দিকে তাকায়। পরক্ষণে ভারী শ্বাস ফেলে বলল, সত্যিই বলছো তুমি আমার বাসায় নেই? তৃতিকা সামান্য ইতস্তত স্বরে বলল, আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ? আর প্লিজ আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন না, আমার সময় চাই। শুরু হতে তৃতিকার তিক্ত অভিব্যক্তিতে আধির প্রথমে বিষয়টা এড়িয়ে গেলেও এবার সে তৃতিকার উদ্দেশ্যে কপাল কুঁচকে বলল, কি বলতে চাইছো? আমি তোমায় বিরক্ত করছি? তৃতিকা খানিক ফুঁসে বলে ওঠে, তা নয় তো কি? দেখছেনই যখন বারবার ফোন করার পরও ধরছি না, তখন কেন এভাবে বিরক্ত করেন? তিথি তুমি কিসের তৃতি? হ্যাঁ, আমি জাহান নামে যাই না কেন? আপনাকে কেন কৈফিয়ত দেব? আপনি কে আমার শুনি? তৃতিকার এহেন সব কথাবার্তায় আধির বেশ অবাক হলো। এই মেয়ে আজ এমন কেন করছে? যথারীতি সে বেশ রুক্ষ স্বরে এবার বলল, তিথি এবার কিন্তু বেয়াদবি করছো তুমি। আধিরের এহেন শীতল গম্ভীর কণ্ঠস্বরে তৃতিকা থমকে যায়। তার সাথে কথা বলতে বলতেই তার চোখ ঝাপসা হয়ে এসেছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে আওড়ায়, সরি, কিন্তু আমার সময় চাই, আমায় একা থাকতে দিন প্লিজ। তৃতিকার কণ্ঠস্বর কিছুটা ভেজা মনে হলো আধিরের। সে কপাল কুঁচকে কিছু একটা ভেবে নিয়ে গাড়ির জানালার কাঁচটা নামিয়ে তার রুমের জানালার দিকে তাকায়। রুমের লাইট বন্ধ দেখে, কিন্তু তার পুরোপুরি বিশ্বাস তৃতিকা কোথাও যায়নি। সে এখনও বাসার ভেতরেই রয়েছে। সে তার উদ্দেশ্যে বলল, তৃতি আমি জানি তুমি তোমার বাসাতেই রয়েছো, কিন্তু মিথ্যে কেন বলছো তা জানা নেই। যাই হোক, তুমি কি ঘুমিয়েছিলে? এই জন্যই। না, আমি আপাতত কারোর সাথে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, কথা না বলো, কিন্তু এইটুকু বলো তো তোমার কি হয়েছে? সন্ধ্যায় পাঠানোর লোকজনে তুমি ফিরিয়ে কেন দিয়েছো? তুমি কি ফ্ল্যাটে যেতে চাচ্ছ না? তৃতিকার কণ্ঠস্বর ক্রমশই ভেঙে আসে। সেই আফসানা তার মৃত বাবা মা নিয়েও উল্টাপাল্টা কথা বলেছে, যা তৃতিকা কোনো মতেই মানতে পারছে না। তার একই সাথে রাগ, ক্ষোভ, কষ্ট সবই হচ্ছে। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে অজানা কোথাও হারিয়ে যেতে। অসহ্য লাগছে তার সব কিছু। একই সাথে সে আধিরের সাথে ধৈর্য নিয়ে কথা বলতে পারল না। ইচ্ছে করলো ফোনটা আছাড় দিতে, কিন্তু নিজেকে কোনো মতে সামলে নিয়ে তৃতিকা কড়া স্বরে বলল, না, আমি আমি আপনার সাথে পরে কথা বলবো, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। তৃতিকা এই বলেই অকস্মাৎ ফোনটা কেটে দেয় এবং অঝরে কাঁদতে শুরু করে। মাথা ঝিমঝিম করছে তার। কি ছেড়ে কি হচ্ছে তার সাথে? তার ভাগ্যটা এত কেন এলোমেলো? মাথার মধ্যে একের পর এক উল্টোপাল্টা চিন্তা ঘুরতে লাগলো। এদিকে আফসানার কথাবার্তাগুলো তীব্রভাবে তাকে আঘাত করছে। অন্যদিকে জারার বলা সেই সব কথাবার্তা এবার সে নিজেকে সত্যি সত্যি আধিরের অযোগ্য ভেবে বসল। আধির তো সরাসরি তাকে এখন অবধি কিছু বলেওনি। সে কি করে নিজে থেকে এত সব কিছু ভেবে বসল? তৃতিকার মাথা কাজ করছে না। এবার ইচ্ছে হলো আধিরকে সবটা বলে দিতে। পরক্ষণে ভাবল সে তাকে কি বলবে। তার বাড়ির লোক তাকে এসব উল্টোপাল্টা কথা বলেছে। অফিসের কলিগরা তাদের নিয়ে সন্দেহ করছে। তৃতিকা এসব ভাবতে ভাবতেই অস্থির হয়ে উঠল। সে নিজেকে কোনো মতে সামলে শুধু এটুকুই বোঝায় তার এখন একা থাকা প্রয়োজন। আগে নিজেকে শান্ত করতে হবে, এরপর সকাল হতে হতে নিশ্চিত একটা ডিসিশন নিয়ে নেবে। পরদিন সকালে আর তৃতিকা ভার্সিটি যায় না। মন মেজাজ খারাপ থাকলেও সে সময় মতো সোজা অফিসে চলে যায় এবং শুরুতেই আধিরের সাথে দেখা করতে যায়। সে কেবিনে প্রবেশ করতেই আধির আচমকা ফাইল থেকে মুখ তুলে তার দিকে তাকায়।
গতকাল তৃতিকাকে বিরক্ত না করে সে তখনই ফিরে চলে এসেছিল, তবে এইটুকু তো জানে যে ঘটনা কি হয়েছে। যথারীতি তৃতিকার হাবভাবেও সে যা বোঝার বুঝে যায়। এবার তৃতিকা কিছুটা এগিয়ে আসার আগেই আধির নিজেই উঠে দাঁড়ায়। তৃতিকার কাছে গিয়ে দৃঢ় কণ্ঠে বলে, এখানে বসুন। তৃতিকা আধিরকে এক পলক দেখে নিয়ে চুপচাপ চেয়ারে গিয়ে বসে। অমনি আধির গিয়ে তৃতিকার পাশে চেয়ারটা টেনে তার মুখোমুখি ঘুরে বসে এবং তৃতিকার চেয়ারটা নিজের পা দিয়ে ঠেলে নিজের কাছে টেনে আনে এবং তৎক্ষণাৎ নিজের এক হাত তৃতিকার বাহুর পাশে টেবিলের ওপর রাখে, অন্য হাত তৃতিকার চেয়ারের হাতলে ঠেকিয়ে বলল, এবার বলুন, আজ ভার্সিটি যাননি কেন? আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ। আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।